রাজধানীর কাপ্তান বাজারের আগুনে এক দোকান কর্মচারীর মৃত্যু, পুড়েছে কমপক্ষে ৩৫টি দোকান। উন্নয়ন সহযোগিতায় ভুল বোঝানোর চেষ্টা চলছে, দেশে বিদেশে ষড়যন্ত্র নিয়ে সতর্ক করলেন প্রধানমন্ত্রী। করোনা বাড়ায় সামাজিক সব ধরনের সমাবেশ বন্ধের সুপারিশ পরামর্শ কমিটির, হাসপাতালের প্রস্তুতিতে জোর। নারায়ণগঞ্জে আদালতের নির্দেশনা উপেক্ষা করে পলিথিনে মোড়া পোস্টার দিচ্ছেন প্রার্থীরা, দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন। এমএলএম ব্যবসা খুলে ৪১০ কোটি টাকা হাতিয়েছেন ডেস্টিনির সাবেক কর্মকর্তা শুভ চৌধুরী, অভিযানে সিআইডি। স্বাগত সকাল ৯টার ১ ঘন্টার বিরতিহীন সংবাদের সঙ্গে আছি আমি ফারহানা আলম এবং আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। রাজধানীর কাপ্তান বাজারের আগুনের ঘটনায় ইয়াসিন নামে এক দোকান কর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সকাল ৭:৩০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে ভোর ৬:৩০টার দিকে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায় রাত ৪:৪৫ দিকে কাপ্তান বাজারে আগুন লাগে। খবর পেয়ে ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে ফায়ার সার্ভিস। তবে সরু গলির কারণে পানিবাহী গাড়ি ভেতরে ঢুকতে পারেনি, পাইপ টেনে পানি ছিটানো হয়। এ সময় আগুন পাশের দুটি ভবনেও ছড়িয়ে পড়ে। পরে আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনও ধোঁয়ায় আচ্ছন্ন পুরো এলাকা। ঘটনাস্থলে ৩০ থেকে ৩৫টি মুদি দোকান ছিল বলে জানিয়েছে ব্যবসায়ীরা। সবগুলোই পুড়ে গেছে বলে দাবি তাদের। পানি নাই, সেহেতু চতুর্দিকে শুধু আমাদের তাকে থাকা ছাড়া আর কোনো উপায় নাই। তারপরে ফায়ার সার্ভিসে ফোন দিতে বললাম, ফায়ার সার্ভিস আসছে, আইসা নিয়ে তারা আগুনগুলোর মোটামুটি নিয়ন্ত্রণে আনছে। এখানে আপনার হচ্ছে এই মসজিদের সাথে যে দোকানগুলো, ওটা হচ্ছে আপনার মসজিদের দেয়াল ঘেঁষে যে দোকানগুলো, ওগুলো হচ্ছে ম্যাক্সিমামই মুদি দোকান। তো মুদি দোকানের সাথে হচ্ছে আপনার কিছু কাঁচামালের দোকান আছে, তারপর আলুর দোকান আছে, পটলের দোকান আছে, ইভেন চাউলের দোকান আছে। তারপর হচ্ছে হলো আপনার ওই মসজিদের সাথে যে দোকানগুলা, এগুলোর মধ্যে ৪-৫টা দোকানের ক্ষতি অনেক বেশি থাকে। বয়স্ক সবাই মনে হয় যে মোটামুটি ভাবে বাইরে হইতে পারছে, কিন্তু আপনার এই ছেলেটা নতুন আসছে, ওই তেমন একটা বোঝা নাই, যার কারণে দেখা গেছে হয়তো ধোঁয়াটা আগুন বেশি লাগে গেছে, যার কারণে মনে করেন যে ও বাইরে হইতে পারে নাই। মোট ১২টা গাড়ি নিয়ে এসে আমরা আগুনটাকে চারদিক দিয়ে আমরা অ্যাটাক করি। ৬:০৮ সময় আগুন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ হয়। ৮টার সময় আগুন আমাদের একদম নিরাপন কাজ শেষ। আমরা অনুসন্ধানকালে একটা আমরা ডেড বডি পাই। রাজধানীর কাপ্তান বাজারে আগুনের সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল, এর আগে আপনি জানাচ্ছিলেন একজন নিহত হয়েছে, এরপরে আর সর্বশেষ পরিস্থিতি জানাবেন। নতুন করে কাউকে উদ্ধার করা সম্ভব হয়েছে কিনা, আহত কয়েকজন বা এই ঘটনায় কেউ নিখোঁজ রয়েছে কিনা? জি, আপনার শেষ প্রশ্ন দিয়ে শুরু করি। আমরা কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের যিনি সহকারী পরিচালক ঢাকার যিনি রয়েছেন আব্দুল হালিম, তার সাথেই কিছুক্ষণ আগে কথা বলেছি এবং তার বক্তব্য কিছুক্ষণ আগে হয়তো দর্শকরা দেখেছেনও। তার সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে এখন পর্যন্ত আর এখানে কোনো হতাহতের ঘটনা আর তাদের কাছে জানা নেই, বা সেরকম কেউ দগ্ধ হয়েছেন এরকম কোনো তথ্য তাদের কাছে নেই। একজনই মারা গেছেন, তিনি হচ্ছে ইয়াসিন, যিনি ভুইয়া স্টোরে কাজ করতেন এবং তিনি আসলে বের হতে পারেননি, বয়স ২০-২২-এর মতো। সেই খবরটি এরই মধ্যে দর্শকরা জেনেছেন। আর এই মুহূর্তের চিত্র যদি আমি আপনাদেরকে দেখাই, আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যেই পুরো এলাকায় কিন্তু এখন আর ধোঁয়া নেই, পুরোপুরি নিয়ন্ত্রণ করা হয়েছে, বলতে গেলে একদম আগুন নিভিয়ে ফেলা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরাও তাদের যে সরঞ্জামাদি সেগুলো গুছিয়ে কিন্তু এখান থেকে চলে যাওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন, আমরা একটু আগে দেখে এসেছি। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন যেই পুড়ে যাওয়া একেবারে ভস্মীভূত যে দোকানগুলো, সেই দোকানগুলোর যারা মালিক রয়েছেন, দোকানের যারা কর্মচারী রয়েছেন, তারা চেষ্টা করছেন যে কোনো কিছু আর অবশিষ্ট কিছু পাওয়া যায় কিনা, কিন্তু সেটি বোধহয় সম্ভব নয়।
এখানে সব বেশিরভাগই মুদি পণ্য ছিল, যার কারণে একেবারে আলু, পেঁয়াজ, চাল, ডাল, তেল, লবণ এই জাতীয় পণ্যগুলোই কিন্তু বেশি ছিল। সুতরাং তারা এখন যেই ধ্বংসস্তূপের ভেতরে তারা দোকানের কোনো সরঞ্জামাদি আর অবশিষ্ট আছে কিনা সেগুলো সংগ্রহ করার চেষ্টা করছেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো দোকান, ছোট ছোট দোকান মিলে অন্তত 50টি দোকান হবে, যেগুলো আসলে এরই মধ্যে পুরোপুরি শেষ হয়ে গেছে। দোকানদাররা যেমনটি বলছিলেন যে আগুন লাগে হচ্ছে 4টার কিছুটা পরে, অর্থাৎ 4:15টার দিকে, এবং প্রায় 1.5 ঘন্টা কিন্তু টানা আগুন জ্বলে। তারপরে ফায়ার সার্ভিসের কর্মীরা এটিকে নিয়ন্ত্রণে আনতে পারেন এবং আশপাশ থেকে তারা পানি দিয়ে সহযোগিতা করেছেন। তবে এখানে ফায়ার কর্মীরা এবং স্থানীয় দোকানদাররা আরেকটি বিষয় আমাদেরকে জানিয়েছেন, এই যে কাপ্তান বাজারের মূল যে কাঁচা বাজার, এই কাঁচা বাজারের আরেকটি অংশ রয়েছে তার খানিকটা দূরে, আপনি যদি এই মুহূর্তে দেখতে পান ত্রিপল দিয়ে ঢাকা আছে, সেই অংশে আগুন লাগলে হয়তো ক্ষয়ক্ষতির মাত্রা আরো অনেক বেশি হতে পারত। কিন্তু প্রথম দিকটাতে আগুন ধরে যাওয়ার কারণে এই পাশে আসলে আগুন আর ওই পাশটা তো ছড়ায়নি, সুতরাং এই 40-50টা দোকানে ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীদের যারা কর্মকর্তা রয়েছেন তাদের করছিলাম যে আসলে আগুনের সূত্রপাত প্রাথমিকভাবে তারা ধারণা করছেন হয়তো কোনো যেই বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এটি হতে পারে, অথবা তারা আরেকটি ধারণা করছেন যে মশার কয়েল থেকেও দোকানের ভিতরে আগুনের কিন্তু সূত্রপাত হতে পারে। এটি এখনো নিশ্চিত নয়। খুব শীঘ্রই হয়তো ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তদন্ত কমিটি করা হবে এবং তারপরেই হয়তো এই বিষয়টি তারা অনুসন্ধান করে বের করবেন। আরেকটি বিষয় একটু বলে রাখি যে এই যেখানে আগুনের ঘটনা ঘটেছে তার পাশে কিন্তু বেশ কয়েকটি বহুতল ভবন রয়েছে, তার অন্তত 2টিতে বেশ খানিকটা করে ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে একেবারে বাজার লগোয়া যে ফ্ল্যাটগুলো রয়েছে সেখানে। এবং এখানকার যারা অধিবাসী রয়েছে আগুনের এতটাই তীব্রতা ছিল যে তারা কিন্তু এক পর্যায়ে বিল্ডিং থেকে বের হয়ে অন্য পাশে সড়কের উপরে যে অবস্থান নেন। তো এখানে মোটামুটি এখন আর কোনো কিছুই অবশিষ্ট নেই, একেবারে প্রত্যেকটা দোকান শেষ হয়ে গেছে। দোকানদাররা বলছেন যে প্রতিটা দোকানে 20 থেকে 25 লাখ টাকার মতো পণ্য ছিল, মুদি পণ্য ছিল। আর এর বাইরে আমি দেখতে পেয়েছি যে এখানে প্রচুর, বিশেষ করে বড় বড় চালের দোকানগুলোর অনেক চাল নষ্ট হয়ে গেছে। আমরা দেখেছি যে পুরো রাস্তাঘাটে কিন্তু একেবারে আলু, পেঁয়াজ, রসুন এই সমস্ত একেবারে পুরো এলাকা ভরে আছে। তবে এখানকার কর্মী যারা স্থানীয় দোকানদাররা তারা ফায়ার সার্ভিসের যে কার্যক্রম তাতে তারা তাদেরকে প্রশংসা করেছেন এবং তারা বলছেন যে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট তারা কিন্তু একেবারে সূত্রাপুর, সদরঘাট, ফায়ার সার্ভিসের হেড অফিস 12টি ইউনিট একেবারে আধা ঘন্টার মধ্যে তারা এসে পানি চতুর্দিক থেকে পানি নিয়ে তারা কিন্তু নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। সেই সাথে স্থানীয়দের যে বাড়িঘর ছিল সেখান থেকে রিজার্ভ ট্যাঙ্ক থেকে তারা পানি দিয়ে সহযোগিতা করেছেন। তো এখানকার পরিস্থিতি এই ছিল আমার কাছে সর্বশেষ কাপ্তান বাজারের যে আগুনের ঘটনা। কাপ্তান বাজার থেকে জানাচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগোচ্ছে, তবে তা রুখে দিতে দেশ বিদেশে বসে দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী শক্তি নানা ষড়যন্ত্র করছে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী। শুক্রবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি জানিয়েছেন বিদেশে উন্নয়ন সহযোগিতার ভুল বোঝানোর চেষ্টা চলছে। উপলক্ষে আমি দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও দেশে দেয়া ভাষণের শুরুতেই দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন 2021 সাল ছিল উন্নয়ন অভিযাত্রার এক অভূতপূর্ব স্বীকৃতির বছর। গত বছর আমরা উন্নয়নশীল দেশে উত্তরের চূড়ান্ত যোগ্যতা অর্জন করেছি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষে এই অর্জন বাঙালি জাতির জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের। পরে তার সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে বলেন 2022 সাল হবে এক মাইলফলক বছর। আর কয়েক মাস পর জুন মাসেই আমরা উদ্বোধন করতে যাচ্ছি বহুল আকাঙ্ক্ষিত পদ্মা সেতু। আশা করা হচ্ছে এই সেতু জিডিপিতে 1.2% হারে অবদান রাখতে সক্ষম হবে। এবছর শেষ নাগাদ আমরা উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত 14 কিলোমিটার অংশে মেট্রো রেল চালু করার পরিকল্পনা গ্রহণ করেছি। অক্টোবর মাসে চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে চালু হবে দেশের প্রথম টানেল। মৌলিক চাহিদা থেকে শুরু করে বিদ্যুৎ ও ইন্টারনেট খাতে ব্যাপক উন্নয়ন চিত্র তুলে ধরে চতুর্থ শিল্প বিপ্লব চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান শেখ হাসিনা। পাশাপাশি চলমান উন্নয়ন যাত্রা রুখে দিতে দেশ বিদেশে ষড়যন্ত্র চলছে বলে সতর্ক করেন তিনি। দেশে বিদেশে বসে বাংলাদেশ বিরোধী শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি নানা ষড়যন্ত্র করছে এই অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য। মিথ্যা বানোয়াট, কাল্পনিক তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিদেশে আমাদের উন্নয়ন সহযোগীদের ভুল বোঝানোর চেষ্টা হচ্ছে। এছাড়া করোনার নতুন ধরন অমিক্রন থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেন সরকার প্রধান। জানান মাসে 1 কোটি মানুষকে টিকার আওতায় আনতে গণটিকা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। তিনি খুব দুর্বল হয়ে পড়েছেন বলে জানিয়েছেন চিকিৎসক। এই সপ্তাহে আবারও তার এন্ডোস্কোপি করা হয়েছে। রক্তক্ষরণ বন্ধ করতে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন চিকিৎসকেরা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, খালেদা জিয়াকে বাঁচাতে হলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যেতে হবে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লিভার সিরোসিস শনাক্ত হওয়ার পর থেকে তাকে সবচেয়ে বেশি ভোগাচ্ছে রক্তক্ষরণ। এ পর্যন্ত 5 বার বড় ধরনের রক্তক্ষরণ হয়েছে। কমে গেছে হিমোগ্লোবিনের মাত্রা। নিয়ন্ত্রণে নেই ডায়াবেটিসও। স্বাস্থ্য আগে যেরকম ছিল ঠিক একটু মতো আছে, শিশুতে আছে। আর উনি আগে যে সমস্ত জিনিস অর্থাৎ নরম খাবার, সলিড খাবার ওনাকে কখনোই দেওয়া হয় না, সফট খাবার দেওয়া হয়। বিএনপি মহাসচিব জানিয়েছেন, এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা তাদের সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছেন খালেদা জিয়াকে। তবে তার এখন দরকার আরও উন্নত চিকিৎসা। ডাক্তার সাহেবরা যা বলেন, তার যে অসুখ, সেই অসুখের এখন এই দেশে আর কোনো চিকিৎসা তাদের হাতে নেই। যে চিকিৎসা আছে তারা খুব পরিষ্কার করে বলেন যে তার লিভার আপনার করা, আপনার ট্রান্সপ্ল্যান্ট করা, অথবা আরেকটা তারা যেটা বলছেন টিপস, আরেকটা ডিভাইস ট্রিটমেন্ট, এই দুটোই এখানে কোনো সুযোগ নেই। সেই কারণে তারা বারবার করে বলছেন যেটাকে বাইরে অ্যাডভান্স সেন্টারে পাঠানোর কথা। ৭৬ বছর বয়সী বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার যে কোনো মুহূর্তে আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান সহ রাজনৈতিক সমাবেশ বন্ধের সুপারিশ করেছে কোভিড সংক্রান্ত জাতীয় পরামর্শ কমিটি। শুক্রবার সন্ধ্যায় কমিটির বৈঠক শেষে 4 দফা সুপারিশ করা হয়। দেশে প্রবেশের ক্ষেত্রে সীমান্তে স্ক্রিনিং, কোয়ারেন্টিন ও আইসোলেশন আরও জোরদার করার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি সংক্রমণ বেড়ে গেলে তা মোকাবেলায় হাসপাতালে প্রস্তুতি নিশ্চিত করতে বলা হয়েছে। আইসিইউ পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ নিশ্চিতের পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে শিক্ষার্থী সহ সবাইকে টিকার আওতায় আনার উপরও গুরুত্ব দিয়েছে পরামর্শ কমিটি। পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ সিটির প্রতিশ্রুতি পোস্টারে বরখেলাপ করছেন প্রার্থীরা, মানছেন না আদালতের নির্দেশনা। অলিগলি থেকে শুরু করে সারা শহরে ঝুলছে পলিথিনে মোড়া পোস্টার। সে কারণে প্রার্থীদের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তুলেছেন ভোটার ও পরিবেশ কর্মীরা। ভোটে জিততে নারায়ণগঞ্জের মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের অন্যতম প্রতিশ্রুতি পরিচ্ছন্ন নগরী উপহার দেয়া, অথচ তাদের পোস্টারেই জয়লাভ পুরো শহর। শুধু সৌন্দর্যহানি নয়, পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিনে মোড়ানো হয়েছে পোস্টার। পরে নালা নর্দমায় পড়ে এসব পলিথিন জলাবদ্ধতা তৈরি করবে বলে জানাচ্ছেন ভোটাররা। বলছেন, প্রার্থী চেনাতে পোস্টার গুরুত্বপূর্ণ নয়। যারা নির্বাচনে দাঁড়িয়েছেন প্রত্যেকটা মানুষকে আমরা প্রত্যেকে চিনি। এইখানে এইভাবে এত ঘন পোস্টার দিয়ে তাদেরকে চিনার জানান দেওয়ার কোনো উপায়, কোনো ছিল না, দরকার ছিল না। ভালোই দেখা যাচ্ছে না, এটা আপনি নিজেও দেখছেন যে কেমন দেখা যাচ্ছে, কিন্তু তারপরে কি করবো, দিতে হবে কদিনের জন্য। সৌন্দর্য অবশ্যই নষ্ট হচ্ছে, সৌন্দর্যর মানে শহরের সৌন্দর্যের মানই থাকে না এই পোস্টারে। লেমিনেটেড পোস্টার বন্ধে পদক্ষেপ নিতে সিটি কর্পোরেশন ও নির্বাচন কমিশনকে 2020 সালে নির্দেশনা দিয়েছিল উচ্চ আদালত। প্রার্থীরা সে নিষেধাজ্ঞাও মানছেন না। নির্বাচন কমিশন যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে সেভাবে করতেছে। নির্বাচন সকল প্রার্থী এভাবেই করতে হবে, সকল প্রার্থী, আপনার নৌকার প্রার্থী এভাবেই করতে হবে। গুলি হইলে কি হয়, মানুষ একটা উৎসব মুখর পরিবেশ, সবাই লিফলেট দিচ্ছে, পোস্টার লাগাচ্ছে, পোস্টার না দেখলে হইচই করে, এখনো পোস্টার নাই কেন, এটা একটা উৎসবের মধ্যে পরিণত হয়ে গিয়েছে। তবে আমি মনে করি যে পোস্টারটা আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর, এই পোস্টারটা আসলে নিষিদ্ধ হলেই ভালো হয়। এদিকে আদালতের নির্দেশনা ভেঙে এসব পোস্টার টাঙিয়ে আচরণবিধি ভাঙলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তা বলছেন, শীঘ্রই অভিযানে যাবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পোস্টার লেমিনেটিং করা, আমরা আসলে এর মধ্যে যে আচরণ বিধিমালা কার্যক্রম দেখা হয়েছে অভিযানে, তাৎক্ষণিকভাবে সেই পোস্টারগুলো উচ্ছেদ করা হয়েছে এবং সেই প্রার্থীকেও তাৎক্ষণিক
ডেকে নিয়ে এসে তাদের সাথে কথা বলা হয়েছে। আমরা যখন যে এলাকায় যে যা দেখছি সেইভাবে ব্যবস্থা নিচ্ছি। তবে প্রার্থীদের বক্তব্য, নির্বাচনের পরই এসব পোস্টার সরিয়ে নেবেন তারা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নারায়ণগঞ্জ। দেখছেন বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদে আরও যা থাকছে। ইউপি নির্বাচনে সহিংসতার দায় এড়াতে পারে না ইসি, ক্ষমতা প্রয়োগে ব্যর্থতা দেখছেন আওয়ামী লীগ নেতারা। চট্টগ্রামে রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে গেছে বেশিরভাগ সিগন্যাল লাইট, হাতের ইশারায় চলে ট্রাফিক নিয়ন্ত্রণ। ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার দায় নির্বাচন কমিশন এড়াতে পারে না বলে দাবি করছে আওয়ামী লীগ। দলের কেন্দ্রীয় নেতাদের মতে প্রশাসনের নিয়ন্ত্রণ সহ সিইসির হাতে ক্ষমতা থাকলেও তা প্রয়োগে ব্যর্থতা রয়েছে। সে কারণেই পঞ্চম ধাপ পর্যন্ত শতাধিক মৃত্যুর দায়িত্ব ইসিকেই নিতে হবে। পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটের দিনের চিত্র এটি। সংঘাত সহিংসতায় এদিন মৃত্যু হয় 9 জনের, আহত শতাধিক। সব মিলে এবার ইউপির ভোটকে কেন্দ্র করে অন্তত 120 জনের মৃত্যু হয়েছে। তবে নির্বাচন কমিশনের দাবি, সহিংসতায় প্রাণহানির দায় প্রার্থীকে নিতে হবে, নির্বাচন কমিশন এর দায় নেবে না। নির্বাচন বা কমিশন এ ব্যাপারে মোটেই দায়ী না, একেবারেই দায়ী না। তবে সিইসির এই বক্তব্যে একমত নয় আওয়ামী লীগ। কেন্দ্রীয় নেতারা বলছেন, প্রশাসন ইসির নিয়ন্ত্রণে থাকায় চাইলে তারা ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সহিংসতা ঠেকাতে পারত। কোনো দায়িত্বশীল ব্যক্তি এ ধরনের কথা বলা উচিত না। সেনাবিদের যা ঘটবে এ ব্যাপারে তাকে দায়িত্ব নিতেই হবে। উনি এটাকে এড়িয়ে যেতে পারেন না। প্রশাসনকে যদি উনি সঠিকভাবে ব্যবহার করতে পারে তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না। কেউ কারোর উপর দায় চাপিয়ে দিয়ে রেহাই পাওয়ার প্রবণতাটাও ভালো নয়। কারণটা হলো দায় তো কারো না কারো আছে, সে দায়টি যার যেখানে যতটুকু দায় আছে তার ততটুকু নিতে হবে। সরেজমিনে দেখা গেছে ইউপির ভোটে সংঘাতে জড়িয়েছে প্রধানত নৌকা ও বিদ্রোহী প্রার্থীরা। তাই এর দায় আওয়ামী লীগও এড়াতে পারে কিনা উঠেছে সে প্রশ্ন। রাজনৈতিক দলের কেন হবে? রাজনৈতিক দলে তো বিভিন্ন দলে তো সবসময়ই তো রাজনৈতিক দল আছে। আর এত ইউনিয়ন পরিষদে কোনো সময় মারা যায় নাই। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোনে যদি ডিসি আর এসপি ঐক্যবদ্ধ হয় তাহলে কোনো গোলমাল হয় না। সেটা নিয়ন্ত্রণ করবে চিফ ইলেকশন কমিশন। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে দায় দেওয়া যাবে না, কারণ আওয়ামী লীগ কখনোই এই নীতিকে বিশ্বাস করে না। আমরা শান্তি, সম্প্রীতি এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করি। তৃণমূলে সহিংসতা কমাতে কেন্দ্রের কঠোর নির্দেশনা আছে জানিয়ে এ সহিংসতায় বিএনপি জামাতের দায়ও দেখছেন আওয়ামী লীগ নেতারা। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডেস্টিনির সাবেক কর্মকর্তা শুভ চৌধুরী অনলাইনে MLM ব্যবসা খুলে 410 কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে জানিয়েছে সিআইডি। 7 মাসে 1000 টাকা দরে প্রায় 4,10,000 শেয়ার বিক্রি করেছেন তিনি। গ্রাহক সেজে তার সহযোগীকে গ্রেফতার করা গেলেও তাকে ধরতে পারেনি সিআইডি। পল্টনে ইলেকট্রনিক পণ্য বিক্রি করেন হাবিবুর রহমান। গত আগস্টে জানতে পারেন সোশ্যাল মিশন শেয়ার নামের একটি প্রতিষ্ঠানে বিনিয়োগ করলে তা 100 দিনে হবে দ্বিগুণ। এই প্রলোভনে 7 লাখ টাকা খুইয়ে মামলা করেন তিনি। টাকা মেয়াদ যখন হবে তখন থেকে বুঝতে পারছি যে উনি হয়তো টাকা দেবে না, কিন্তু ওনারা যদি আমরা বলতাম বিভিন্ন হুমকি টুমকি দিত। তাহলে টাকা দিতাম কাগজের টাকা, হ্যাঁ আমাদের দিত হাওয়ার টাকা, মানে মোবাইলে দেখা যেত কিন্তু টাকা ধরা যেত না, ছোঁয়া যেত না। তদন্তে নেমে সোশ্যাল মিশন শেয়ারের নামে অনলাইন MLM ব্যবসার খোঁজ পায় সিআইডি। গ্রাহক সেজে ফাঁদ পাতলে গাড়ি নিয়ে দেখা করতে আসেন প্রতিষ্ঠানের এমডি শুভ চৌধুরী ও সাইদুর রহমান। তবে সিআইডির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান শুভ। গ্রেপ্তার হন তার সহযোগী সাইদুর। গাড়িতে মেলে নির্যাতনের সরঞ্জাম। সাইদুরকে জিজ্ঞাসাবাদের পর সিআইডি বলছে শুভ চৌধুরী ডেস্টিনির সাবেক কর্মকর্তা। তার এই ব্যবসা শুরু করেন 7 মাস আগে। টার্গেট করেন নিম্ন আয়ের মানুষ। কোনো অফিস নেই, আগ্রহীদের সঙ্গে কথা বলতেন গাড়িতে তুলে। কেউজনের সাথে আর্গু করতো কখনো, বা টাকা চাওয়া নিয়ে কখনো বাড়াবাড়ি করতো, গাড়ির মধ্যে উনি সবাইকে সাহায্য করতেন। এই শুভ চৌধুরী এই SM গ্রুপের অফিস আছে, কিন্তু উনি কোনো অফিসে কখনো বসেন না।
সোশ্যাল মিশনের একটি শেয়ার ১,০০০ টাকায় বিক্রি করতেন শুভ, দিতেন বিদেশে বিনিয়োগের লভ্যাংশ থেকে ১০০ দিনে তা দ্বিগুণ হওয়ার প্রলোভন। সিআইডি বলছে এভাবেই 4,10,000 শেয়ার বিক্রি করে তিনি হাতিয়ে নিয়েছেন 410 কোটি টাকা। ঢাকায় যারা ছোট ছোট আয় ইনকাম করেন, পানের দোকানদার, সিগারেট বেচে, দৈনিক মজুর, এদেরকে টার্গেট করে এরা করেছিলেন ১,০০০ টাকা দিয়ে একটি আইডি কেনেন, তাইলে ১০০ দিনে আপনাকে ঠিক দ্বিগুণ ২,০০০ টাকা ফেরত দেওয়া হবে। এবং আপনি যদি এছাড়া কোনো একজন লোককে আবার নতুন আইডি বেচতে পারেন, তাহলে আপনি প্রত্যেক আইডি অনুযায়ী ৫০ টাকা করে পাবেন। শুভকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে সিআইডি, পাশাপাশি দিচ্ছে এমন প্রলোভনে পা না দেওয়ার পরামর্শ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেটে ৫ শতাধিক মানুষকে সর্বশান্ত করেছে ভূঁইফোর প্রতিষ্ঠান আখি সুপার শপ। অভিযোগ, চটকদার বিজ্ঞাপন দিয়ে ভোক্তাদের কয়েক কোটি টাকা আত্মসাৎ করে গত ২৭ ডিসেম্বর লাপাত্তা প্রতিষ্ঠানের কর্মকর্তারা। অভিযুক্তদের গ্রেপ্তার এবং মূলধন ফিরে পেতে আন্দোলন করছে ভুক্তভোগীরা। গত বছরের জুলাইয়ে সিলেট শহরতলির বটেশ্বরে চালু হয় আখি সুপার শপ। শুরুতে বিশেষ ছাড়ে নিত্যপণ্য বাড়ি পৌঁছে দিয়ে এলাকাবাসীর আস্থা অর্জন করে। কিছুদিন পর গাড়ি, মোটরসাইকেল সহ মূল্যবান ইলেকট্রনিক্স সামগ্রীর লোভনীয় সব অফার দিয়ে ফেসবুক ও হোয়াটসঅ্যাপে চলে ব্যাপক প্রচারণা। অন্তত ৫০০ গ্রাহক এ ফাঁদে পড়ে বিনিয়োগ করেন বিপুল অঙ্কের টাকা। তবে হঠাৎ করেই গত ২৭ ডিসেম্বর থেকে প্রতিষ্ঠানটি বন্ধ। ভুক্তভোগীদের অভিযোগ, তাদের কয়েক কোটি টাকা নিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ। প্রতিকার চেয়ে কয়েক দফায় মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ভুক্তভোগীরা। অফিসে চেম্বার কমার্সের কাগজ থাকবো, খাদিমিনের ট্রেড লাইসেন্স থাকবো, ব্যবসায়ী ট্যাক্স বেট থাকবো, কর থাকবো, এগুলো কতটুকু বই হইতে পারে। তখন আমরা বড় অর্ডার দেওয়ার প্ল্যান করি। তখন আমার বন্ধু বান্ধব আসলা, এরাও গেছে। আর আমাদেরকে যারা গালিগালাজ করছেন, ভাই পকেটে ৫ টাকা না থাকলে আপনি আমাকে ১০ টাকা দিবেন না, কি করে আমি একটা বেকার মানুষ, কি করে চলবো, কি করে সংসার চালাবো, এই পারপাস থেকে কোনো না কোনো কিছু করে চলতে হবে। এভাবে আসলে এই প্রণোদনার শিকার হয়ে আমি অর্ডার করছি। এর মধ্যে আদালতে এ সংক্রান্ত ৫টি মামলা হয়েছে। তবে এখনও এ সংক্রান্ত নথি থানায় এসে পৌঁছেনি জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। এ বিষয়ে এখন পর্যন্ত এসএমপির কোথাও কোনো অভিযোগ কিংবা কোনো থানায় মামলা রেকর্ড হয়নি। যদি কোনো মামলা এসে থাকে এবং অভিযোগ এসে থাকে, আমরা কঠোর আইনগত ব্যবস্থায় গ্রেপ্তার এবং তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় আনার পাশাপাশি এ ধরনের ই প্রতিষ্ঠানের বিষয়ে প্রশাসনকে সজাগ হওয়ার আহ্বান ভুক্তভোগীদের। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। রাজধানী মিরপুরে একটি বাসা থেকে হামিমা নামে ১৩ বছরের এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা নিয়ে স্বজনদের মধ্যে দেখা দিয়েছে মতবিরোধ। পুলিশ বলছে ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর আসল কারণ। মাশরুফা মাহবুব হামিমা রাজধানীর মিরপুর ১১ দারুন নাজাত মহিলা মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। শুক্রবার রাত ৯টার দিকে মিরপুরের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই কিশোরের মৃত্যুকে ঘিরে এখন দেখা দিয়েছে নানা প্রশ্ন। বাবা মা মাদারীপুরের গ্রামের বাড়িতে থাকলেও ঢাকায় ফুফুর সাথে থেকে পড়াশোনা চলছিল হামিমার। তার মৃত্যুর কারণ হিসেবে এক ফুফাতো বোন প্রাথমিকভাবে আত্মহত্যার কথা বললেও তার অন্য স্বজনরা তা মানতে নারাজ। আমরা যখন আসলাম, আমরা দেখলাম যে বিছনার উপরে শোয়ানো আছে এবং তার কোনো রেসপন্স নাই। ইন দি মিনিটে আমরা আসার সময়ই যখন ফোন পেলাম একটা, যে না আসলে আশেপাশের কোনো প্রতিবেশী আমাদেরকে ফোন দিয়ে জানালো যে বাচ্চাটি আসলে মারা গেছে। ক্লিন কাট কোনো কিছু পায়নি, তারা কনফিউজড এবং তারা বললো যে এটি পোস্টমর্টম রিপোর্ট লাগবে। ওর বয়সটা এতটা বেশি না যে ওর কিছু করবে বা ওর সাথে কারো শত্রুমি থাকবে, এরকম কিছু ওর না। যে আমরা মনে করতেছি যে ওরে পরিকল্পিতভাবে এটা ওরে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে বাসার একটি খাটের ওপর কাপড়ে ঢাকা অবস্থায় মরদেহটি দেখতে পান তারা। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে হাসপাতালে। প্রতিবেদন পাওয়ার পরপরই জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা। আমরা আসলে মোবাইলে সংবাদ পাওয়ার পরে আমরা ওখানে একটা থানার টিম যাই। টিম গিয়ে লাশটা পেয়েছে। প্রাথমিকভাবে সংবাদ পাই আমরা সুইসাইডের, কিন্তু আসলে মৃত্যুর সঠিক কারণটা এখনই বলতে পারছি না। আমরা এর জন্য পোস্টমর্টম করাবো। পোস্টমর্টম রিপোর্ট পাওয়ার পরে বলতে পারবো। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ,
ঢাকা। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় শীতের ভোগান্তি বেড়েছে উত্তরাঞ্চল সহ সারা দেশে। বিপাকে রয়েছে নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষ। বেলা বাড়লেও অনেক জেলায় দুপুরের আগে দেখা মিলছে না সূর্যের। শীতবস্ত্রের অভাবে দুর্ভোগের পাশাপাশি আয় কমে যাওয়ায় বিপাকে খেটে খাওয়া মানুষ। কনকনে ঠান্ডায় হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর চাপ। এছাড়া মানুষের পাশাপাশি ভোগান্তিতে রয়েছে গবাদি পশুও। এদিকে কুয়াশায় বোরো, বীজতলা সহ বিভিন্ন ফসলের ক্ষতির শঙ্কায় কৃষকেরা। আগামী কয়েকদিনের মধ্যে আবারও শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। শীত পরিস্থিতি নিয়ে আরও জানাতে আমাদের সাথে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল আলম। শফিকুল, পঞ্চগড়ে আজকের তাপমাত্রা সম্পর্কে জানাবেন। কুয়াশার ঘনত্ব কেমন, ফসলের ক্ষতির কোনো শঙ্কা রয়েছে কিনা, কৃষকরা কি বলছেন? যে উত্তরের জেলা পঞ্চগড়ে আসলে গত কয়েকদিন ধরেই মৃদু পর্যায়ের শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। আজকে সকাল 6টায় পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা 9.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, কিন্তু কিছুক্ষণ আগে অর্থাৎ সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল এখানে 9.5 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তাপমাত্রা 10-এর নিচে থাকলেই কিন্তু এটাকে বলা হচ্ছে মৃদু পর্যায়ের শৈত্যপ্রবাহ। তো আমরা দেখছি আসলে প্রতিদিন বিকেলের পর থেকে মূলত ঘন কুয়াশা শুরু হয়, রাতভর টিপ টিপ করে বৃষ্টির মতো কুয়াশা ঝরে এবং সকাল 10টা-11টা নাগাদ পর্যন্ত কিন্তু কুয়াশা থাকে। আমরা দুপুরের দিকে রোদের ঝলক দেখা দেয়। তো আপনি কৃষি ফসলের ক্ষতির বিষয়ে যেটি বলছিলেন, আসলে ঘন কুয়াশার কারণে কিন্তু বড়, বীজতলা এবং গম আবাদের কিছুটা ক্ষতি হতে পারে। অন্যান্য শীতকালীন যে সবজি, এই সবজি আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কথা বলেছি, তেমন ক্ষতির কোনো আশঙ্কা নেই। তার কারণ প্রতিদিন অল্প কিছু না কিছু হলেও কিন্তু রৌদ্রের দেখা আমরা পাচ্ছি। তো পঞ্চগড়ে আসলে শীতের দুর্ভোগ বেশ কিছুদিন ধরেই চলছে। আমরা দেখি যে পঞ্চগড়ে প্রতি বছরেই কিছুটা আগে ভাগেই শীত পড়ে যায় এবং এই শীত কিন্তু থাকে আর দীর্ঘ সময় পর্যন্ত এই শীত থাকে। এবারও পঞ্চগড়ে এর ব্যতিক্রম ঘটেনি। আমরা দেখেছি যে প্রতিদিন যে সকালবেলা যে কৃষি শ্রমিক এবং দিনমজুর শ্রেণীর মানুষ তারা কাজে বের হয়, তাদের জন্য কিন্তু একটা দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে এই শীত। আর শীতের কারণে কিন্তু প্রতি বছর রোগবালাই যেটা বৃদ্ধি পায়, এবারও এর ব্যতিক্রম নয়। প্রতিদিন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল সহ জেলার 5 উপজেলার যে স্বাস্থ্যকেন্দ্রগুলো রয়েছে, এসব স্বাস্থ্যকেন্দ্রে কিন্তু অসংখ্য রোগী শীতজনিত নানান রোগী, ডায়রিয়া, সর্দি, কাশি, এরকম নানান ধরনের রোগ নিয়ে কিন্তু আক্রান্ত হচ্ছেন। বহির্বিভাগের চিকিৎসা নিয়ে তারা চলে যাচ্ছেন। তবে যাদের আক্রান্তের ইয়েটা বেশি, সেক্ষেত্রে তারা কিন্তু আসলে ভর্তি হচ্ছেন। এই ছিল পঞ্চগড়ের শীত নিয়ে আমার কাছে সর্বশেষ। পঞ্চগড় থেকে জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল আলম। শীত পরিস্থিতি নিয়ে আরও জানাতে আমাদের সহকর্মী আব্দুল খালেক যুক্ত হচ্ছেন কুড়িগ্রাম থেকে। খালেক, কুড়িগ্রামে শীত কেমন অনুভূত হচ্ছে? শীতকালীন রোগ ব্যাধি বেড়েছে কিনা? হাসপাতালগুলোর কি পরিস্থিতি? আসলে গত দুদিন আগে কিন্তু এখানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছিল, সেক্ষেত্রে কিন্তু দুপুরের আগে সূর্য ওঠেনি। কিন্তু গতকাল এবং আজকে আমরা লক্ষ্য করেছি যে 7:30-8টার পরে কিন্তু সূর্যের দেখা মিলছে। তো আমি কিছুক্ষণ আগে রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারে যোগাযোগ করেছি। সেখানকার কর্মকর্তা সুবল চন্দ্র আমাকে জানিয়েছেন যে এই পরিস্থিতি 2 একদিন থাকবে। এরপরে 11 এবং 12 এই 2 তারিখে দুদিন ধরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তখন কিন্তু আবহাওয়া সর্বনিম্ন যে তাপমাত্রা সেটি আরো কমবে এবং তারপরে আবার তাপমাত্রা কিছুটা বেড়ে 15 তারিখের পরে আরেকটি শৈত্যপ্রবাহ প্রবাহিত হবে বলে তিনি মনে করছেন এবং সেক্ষেত্রে কিন্তু তাপমাত্রা 10-এর নিচে আবারও নামবে। এই যে তাপমাত্রা যে ওঠানামা, সেটাতে কিন্তু খুব একটা যে শীত কমছে সেটি বলা যাবে না, কেন আজকেও কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা 11.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তো এই যে তাপমাত্রা কমা বাড়ার কারণে কিন্তু মানুষের দুর্ভোগ সেটি কিন্তু মোটেই কমেনি, বিশেষ করে নিম্ন আয়ের মানুষ। আমি কিছুক্ষণ আগে কথা বলছিলাম কয়েকজনের সাথে, তারা বলছিলেন যে ঘন কুয়াশার কারণে তাদের আয় কিন্তু কমে গেছে, তারা যাত্রী কম পাচ্ছেন, আয় কমে গেছে। এই ধরনের অটো চালক বা যারা অন্যান্য যানবাহন চালক তারা কিন্তু আমাকে বলছিলেন। পাশাপাশি আমি কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আব্দুল খালেক, আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন, প্রয়োজনে আমরা আবার আপনার সাথে যোগাযোগ করব। কুড়িগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল খালেক।
চট্টগ্রাম নগরীতে 3 দশকে ট্রাফিক সিগন্যাল লাইট স্থাপনে ব্যয় হয় প্রায় 40 কোটি টাকা, কিন্তু যানবাহন চলছে পুলিশের হাতের ইশারায়। দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণ আর ব্যবহারের অভাবে নষ্ট হয়ে গেছে বেশিরভাগ লাইট। পাইলট প্রকল্পের মাধ্যমে সড়কগুলোতে আবার সংকেত বাতি স্থাপনের পরিকল্পনা সিটি কর্পোরেশনের। সড়কের পাশে খুঁটি আর খোপ, তবে খোপের ভেতর সংকেত বাতিগুলোর বেশিরভাগই নষ্ট, কোথাও আবার পুরো খোপটাই নাই হয়ে গেছে। বেহাল এ দশা চট্টগ্রাম নগরীর সড়কে যান চলাচল নিয়ন্ত্রণে স্থাপিত সংকেত বাতিগুলোর। যানবাহন চলছে ট্রাফিক পুলিশের বাঁশি আর হাতের ইশারায়, যাতে চালকদের পাশাপাশি বিপত্তিতে খোদ ট্রাফিক পুলিশও। এখন হাত দিয়ে সিগন্যাল দিলে অনেক ড্রাইভার দেখে না, বুঝে না। বন্দরনগরী চট্টগ্রামে 1989 সাল থেকে 2020 সাল পর্যন্ত 4 ধাপে সংকেত বাতি বসাতে ব্যয় হয়েছে প্রায় 40 কোটি টাকা, কিন্তু কোনো রকম সমীক্ষা ছাড়া ব্যক্তিবিশেষের ইচ্ছে মতো বাতি স্থাপন করায় তার সুফল মেলেনি বলে দাবি বিশেষজ্ঞদের। এখানে সুশাসনের একটি ঘাটতি আছে। সুশাসন যদি থাকে তাহলে জনগণের প্রতিটি কষ্টার্জিত অর্থ, প্রতিটি কপর্দকের একটা জবাবদিহিতার নিশ্চয়তা থাকে। আমাদের দেশে সেই নিশ্চয়তা নেই। সিটি কর্পোরেশন বলছে, নগরীতে আধুনিক ট্রাফিক ব্যবস্থা গড়ে তুলতে অবশ্যই সংকেত বাতি ব্যবহারে মনোযোগ দিতে হবে, কিন্তু নতুন করে বাতি স্থাপনের মতো আর্থিক সক্ষমতা নেই সিটি কর্পোরেশনের। তাই পাইলট প্রকল্পের মাধ্যমে বেসরকারি প্রতিষ্ঠানকে দিয়ে বাতি লাগানোর পরিকল্পনা করছে সংস্থাটি। আর্থিক বিষয়ে আছে, টেকনিক্যাল বিষয়ে আছে, কারণ এখন তো প্রযুক্তির যুগ, হঠাৎ করে বসালে তো হবে না। নতুন করে আবার একটা প্ল্যান নেওয়া হয়েছে, ডিজিটাল ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় সিটি কর্পোরেশন একটা উদ্যোগ নিয়েছে, যার পাইলট প্রজেক্ট হিসেবে কাজীদেউরি পয়েন্টটাকে বেছে নিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বমানের বাসযোগ্য নগরীতে ন্যূনতম 30% সড়ক থাকার কথা থাকলেও চট্টগ্রামে রয়েছে মাত্র 9%। এই অবস্থায় যানবাহন নিয়ন্ত্রণে সংকেত বাতি, জেব্রা ক্রসিং সহ সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনায় কতটুকু সুফল মিলবে তা নিয়ে রয়ে গেছে সংশয়। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। দেখছেন বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। এরপর আরও থাকছে, অতিরিক্ত দূষণ ও নৌযানের কারণে ঢাকার আশপাশে নদীতে মারা পড়ছে ডলফিন, রক্ষায় নেই নজরদারি। বিশ্বে একদিনে সর্বোচ্চ 27 লাখ মানুষের করোনা শনাক্ত, যুক্তরাষ্ট্রে 8.5 লাখ নতুন রোগী। একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তি আবেদন শুরু হচ্ছে আজ, চলবে 8 জানুয়ারি পর্যন্ত। এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে 150 টাকা দিয়ে সর্বনিম্ন 5টি ও সর্বোচ্চ 10টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে ভর্তির জন্য পছন্দক্রম দিয়ে আবেদন করা যাবে। একজন শিক্ষার্থী যত কলেজে আবেদন করবে সেগুলোর মধ্য থেকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি মাত্র কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে। নীতিমালা অনুযায়ী ভর্তির কাজ শেষে আগামী 2 মার্চ একাদশ শ্রেণীতে ক্লাস শুরু হবে। এবার এসএসসি পরীক্ষায় পাশ করেছে 20,96,546 জন শিক্ষার্থী। কলেজে ভর্তিতে আসন আছে 25 লাখের মতো, তাই আসনে কোনো সংকট হবে না। শিক্ষার্থীদের তাদের প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে আবেদন করার আহ্বান শিক্ষা বোর্ডের। বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে বাইরে ট্রলি নিয়ে ঠেকাতে ভিন্ন উদ্যোগ নিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। এতে বিড়ম্বনায় পড়ছেন যাত্রীরা। শিশু, বৃদ্ধ কিংবা হুইল চেয়ারে থাকা যাত্রীদের গাড়িতে উঠতে ভোগান্তি যেন শেষ নেই। সিভিল এভিয়েশন চেয়ারম্যান জানান, বিমানবন্দরের ট্রলি সংকট দূর করতে এরই মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকট নিয়ে ভোগান্তিতে যাত্রীরা। এ সংকট কাটাতে নতুন করে ট্রলিম্যান নিয়োগ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। আর মার্চের মধ্যেই যোগ হচ্ছে 2,500 নতুন ট্রলি। টার্মিনালের বাইরে ট্রলি নেয়ার কারণে সংকট দেখা দেয় এমন অজুহাতে বহির্গমন টার্মিনালের ক্যানোপি 1 এবং ক্যানোপি 2 এর ভেতরে প্রায় 1.5 ফুট উচ্চতার স্টিলের প্রতিবন্ধকতা তৈরি করে বিমানবন্দর কর্তৃপক্ষ।
তাই মাল বোঝাই ট্রলি নিয়ে বের হয়েই গাড়িতে উঠতে পড়তে হচ্ছে বিড়ম্বনায়। আর হুইল চেয়ারের যাত্রীদের কষ্ট যেন সীমাহীন। যারা হুইল চেয়ারে আসে বা যারা এজেড মানুষ, তাদের জন্য এই জায়গাটা যদি একটু ফ্রি করা হতো তাহলে ইজিলি তাদেরকে গাড়িতে উঠানো যেত আর কি। ট্রলিগুলো যদি বের করে নেওয়া যেত সেটা আমাদের জন্য ভালো হতো। ভাই এখানে ট্রলি আসে না, মানে কষ্ট না এই যে নিয়ে? কষ্ট তো হয়, অবশ্যই কষ্ট হয়। গাড়ি আসতে দেয় না, লোক আসতে দেয় না। তবে বিমানবন্দরের ট্রলি সংকট কাটাতে নতুন ট্রলি সংযুক্ত করা হচ্ছে বলে জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান। অতিরিক্ত প্রায় 50 থেকে 70 জন আমরা জনবল দিয়ে দিয়েছি। তাছাড়া আমরা এটাকে অগমেন্ট করার জন্য আরও 2500 ট্রলি কিন্তু গত 2 মাস আগেই প্রকিউরমেন্ট প্রসেসে আছে। এটা আমার জানুয়ারি মাসে চলে আসবে, তখন আমার আরও অতিরিক্ত ট্রলি থেকে যাবে। ব্যবস্থাপনা উন্নত হয়েছে এবং ট্রলি সংকটটাও আর থাকবে না। আর কিছু পুরানো ট্রলি যেটা আছে এগুলোকে আমরা রিপেয়ার করে নতুন করে করতেছি, নতুন করে রিফারবিশ করে ব্যবহার করার ব্যবস্থা আমরা হাতে নিয়েছি। দেশের সবচেয়ে বড় বিমানবন্দরে পার্কিং পর্যন্ত ট্রলি নেওয়ার সুযোগ না থাকলেও বিশ্বের অনেক দেশেই রাস্তা পর্যন্ত ট্রলি ব্যবহারের সুযোগ পান যাত্রীরা। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নোয়াখালী সুধারাম মডেল থানা বেষ্টনীর মধ্যে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত অভিযোগে এক ট্রাফিক কনস্টেবল ও তার 3 সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতনের শিকার তরুণীকে শারীরিক পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সুধারাম থানার ওসি শাহেদ উদ্দিন জানান, বৃহস্পতিবার দুপুরে ওই নারী ফেনী থেকে মাইজ দিতে আসেন। টাকার সংকট দেখা দিলে তাকে বহনকারী অটোরিকশা চালক সদর ট্রাফিক পুলিশ কনস্টেবল মকবুল হোসেনের কাছে নিয়ে যান। সেখানে তাকে থাকা বেষ্টনীর ভেতর বাবুর্চির কক্ষে ওই তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে ট্রাফিক পুলিশ কনস্টেবল মকবুল হোসেনের বিরুদ্ধে। ঘটনার পরপরই ভুক্তভোগী সুধারাম থানায় অভিযোগ করেন। অভিযুক্তদের আটকের পর গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। ঢাকার আশপাশের নদীতে ডলফিন বা শুশুক রক্ষায় নেই নজরদারি। বছরের শুরুতেই পরপর 2 দিন তুরাগ ও বুড়িগঙ্গায় মারা গেছে 2টি ডলফিন। গবেষকরা বলছেন, শুকনো মৌসুমে দূষণ বেশি, ফাঁস জাল ও নৌযানের আঘাতে মারা পড়ছে ডলফিন। 2 ও 3 জানুয়ারি 2টি মৃত ডলফিন ভেসে আসে তুরাগে। আশুলিয়া বাজার ঘাটে ডলফিন দুটি দেখে তীরে আনেন স্থানীয় জেলেরা। নমুনা সংগ্রহ করতে না পারায় প্রাপ্তবয়স্ক এই 2 ডলফিনের মৃত্যুর কারণ বলতে পারছে না বন বিভাগ। বর্ষায় ঢাকার আশেপাশের নদীতে গাঙ্গেয় ডলফিন দেখা যায়। গবেষকেরা বলছেন, এই প্রাণীর আবাস হিসেবে অনুপযোগী হয়ে উঠেছে তুরাগ ও বুড়িগঙ্গা। শীত মৌসুমে নাব্যতা কম, দূষণ বেড়ে যাওয়ায় এবং অতিরিক্ত নৌযানের কারণে ডলফিনের জীবন বিপন্ন হচ্ছে। দূষণ হওয়া এবং ওইসব জায়গায় ওই যে পানি কমে গেছে, যে প্রচুর পরিমাণে যানবাহন চলছে, ছোট ছোট আপনি জানেন নৌযান, যেগুলো ইঞ্জিন চালিত নৌযান, এবং ওইটার একটা ফ্যানের মতো আছে, ঘুরে এত জোরে ঘুরে যে ওইটা হয়তো তাদের গায়ে লেগে আহত হতে পারে, সেখান থেকেও মারা যেতে পারে। সুতরাং এইদিকে খেয়াল রাখতে হবে। স্তন্যপায়ী এই প্রাণী রক্ষায় গড়ে তোলা হয়েছে 9টি অভয়াশ্রম। এর মধ্যে সুন্দরবনে আছে দুধমুখী চাঁদপাই, ডাংমারি, পানখালী, শিবসা ও ভদ্রা অভয়াশ্রম। আর পাবনায় রয়েছে নগরবাড়ি, মোহনগঞ্জ, শিলনন্দা, নাগড্যামরা ও নাজিরগঞ্জ অভয়াশ্রম। কিন্তু রাজধানীর আশেপাশের নদীতে ডলফিন রক্ষায় কোনো নজরদারি নেই। খোদ রাজধানীর আশপাশেও যে ডলফিনগুলো আছে সেগুলো সংরক্ষণে এখনো সে ধরনের দৃশ্যমান কোনো তৎপরতা নেই। তো এইগুলো সংরক্ষণে যে জায়গাগুলোতে ডলফিন এখনো টিকে আছে, এই জায়গাগুলোতে ফাঁস জালটি নিষিদ্ধ করা অথবা নিয়ন্ত্রণ করা এবং সেই সাথে মানুষকে সচেতন করা, যাতে এই ডলফিনগুলোকে বিরক্ত করা না হয়। বন বিভাগ বলছে, ডলফিনকে জাতীয় জলজ স্তন্যপায়ী প্রাণী হিসেবে ঘোষণা করা হবে শিগগিরই। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আম নয়, রাজশাহীর প্রধান অর্থকরী ফসল পান। তবে আমের মতো আলোচনায় নেই এ ফসলটি। এ জেলার মিষ্টি পানের চাহিদা দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে মধ্যপ্রাচ্য পর্যন্ত। বছরে 1800 কোটি টাকার বেশি পান উৎপাদন হলেও এর উন্নয়নে কোনো উদ্যোগ নেই বলছে কৃষি বিভাগ। আমের পরিচয়েই রাজশাহীর পরিচয় হলেও কৃষি বিভাগ বলছে ভিন্ন কথা। মোগল আমল থেকেই কদর রয়েছে রাজশাহীর পানের। তাদের তথ্য মতে জেলার প্রধান অর্থকরী ফসল হচ্ছে পান। আমের চেয়ে প্রায় দ্বিগুণ বেশি আয় হয় পান থেকে। মাত্র 800,000 কোটি টাকা আসে হচ্ছে আপনার আম থেকে, অথচ পান থেকে আসে হচ্ছে 2000 কোটি টাকার মতো। এই জন্যে
পান হচ্ছে আমাদের রাজশাহীর প্রধান অর্থকরী ফসল। জেলার আবহাওয়া পান চাষের জন্য বেশ উপযোগী। দেশ বিদেশে রাজশাহীর পানের চাহিদাও বেশি। অন্য ফসলের চেয়ে লাভ বেশি হওয়ায় কৃষকরা ঝুঁকছেন পান চাষে। মিষ্টি জাতের পান, এ পান বাজারে খুব সুন্দর চাহিদা। ঠাকুরগাঁও, দিনাজপুর, ঢাকা, সিলেট, তারপরে দেশের বাইরেও যায়। সৌদিতে পান সাপ্লাই হয়, যার জন্য এইদিকে চাহিদাটা একটু বেশি থাকে। যদিও সেটা আপনার ফাল্গুন মাস থেকে শুরু হয় এবং পানের বাজারটা তখনই বৃদ্ধি হয়। পান চাষ নিয়ে নেই কোনো গবেষণা। পুরনো গদবাঁধা নিয়মে চাষিদের পরামর্শ দেয় কৃষি বিভাগ। তবে উৎপাদন বাড়াতে পান চাষ নিয়ে গবেষণা প্রয়োজন বলছেন এই কৃষি কর্মকর্তা। নানান উপকারিতা জানার প্রেক্ষাপট রয়ে গেছে, তো সেইটা জানার জন্য হলেও গবেষণা দরকার। আর আমাদের তো মানে পান গবেষণা কেন্দ্র হলে মন্দ না, পান গবেষণা হলে পারে পানটা আরো সুন্দরভাবে চাষিরা চাষ করতে পারে। জেলায় গেল জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত মধ্যপ্রাচ্যে 1150 টন ও ইতালিতে 1.5 টন পান রপ্তানি হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। গাজীপুর সিটি কর্পোরেশনের সম্প্রতি প্রশস্ত করা বেশিরভাগ সড়কের মাঝখানে রয়ে গেছে বৈদ্যুতিক খুঁটি। এতে চলাচলের সময় প্রায় ঘটছে দুর্ঘটনা। সিটি কর্পোরেশন বলছে খুঁটি অপসারণে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এদিকে পল্লী বিদ্যুৎ সমিতির অভিযোগ, খুঁটি অপসারণে অর্থ ছাড়ে সহায়তা করছে না সিটি কর্পোরেশন। রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে বিদ্যুতের খুঁটি। গাজীপুর সিটি কর্পোরেশনের পশ্চিম ধীরাশ্রম, ময়রান, ডেগেরচালা, মোগরখাল, ভাওরাইদ, মৈশালবাড়ি রোড, জেলারপাড় রোড সহ অধিকাংশ নতুন সড়কে একই চিত্র। রাস্তার কাজ শেষ হলেও খুঁটিগুলো অপসারণে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ব্যস্ত এসব সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। প্রায় ঘটছে দুর্ঘটনা। বিশেষ করে রাতের বেলা যান চলাচল হয়ে পড়ছে ঝুঁকিপূর্ণ। রাতের বেলায় রানিং এ আসলে দুইটা গাড়ি একসাথে আসলে এই জায়গায় পাস হয় না এই পিলারের জন্য। প্রতিনিয়ত মোটর সাইকেল এটা হচ্ছে মানে কমন, তাছাড়া কাভার ভ্যান এবং অটোরিকশাগুলো মানে প্রচন্ড পরিমাণে অ্যাক্সিডেন্ট হইতেছে। সিটি কর্পোরেশন বলছে পল্লী বিদ্যুতের সমন্বয়হীনতা ও অপরিকল্পিতভাবে খুঁটি বসানোর কারণেই এই দুর্ভোগ। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এগুলি জরুরি ভিত্তিতে অপসারণে মানে স্থানান্তর করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। এদিকে পল্লী বিদ্যুৎ সমিতির দাবি, খুঁটি অপসারণে অর্থ ছাড়ের জন্য সিটি কর্পোরেশনকে জানানো হলেও সাড়া মেলেনি। যে প্রাকৃতিক মূল্য এটা পরিশোধ না করায় আমরা এই খুঁটিটা ঝুঁকিপূর্ণভাবে রাস্তার মধ্যে রয়ে যায়। তাই এই বিষয়ে আমরা আরইবিকে অবহিত করেছি এবং সিটি কর্পোরেশনকে প্রাকৃতিক মূল্য দিয়েছি। এটার জন্য যদি আমাদেরকে করতে হয় নতুন একটা প্রকল্প নিতে হবে। গাজীপুর সিটি কর্পোরেশনে ছোট বড় বিভিন্ন সড়কে অন্তত 4000 খুঁটি এলোমেলোভাবে ছড়িয়ে আছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বে একদিনে সর্বোচ্চ 27 লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে 30,36,00,000-এর বেশি। একদিনে 6,380 জনের মৃত্যু নিয়ে মোট প্রাণহানি 54,96,000-এর বেশি। 24 ঘন্টায় সর্বোচ্চ 2,025 জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। একই সাথে বিশ্বে একদিনে সর্বোচ্চ 8,49,000-এর বেশি শনাক্ত হয়েছে দেশটিতে। যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ জানিয়েছে, অমিক্রনের আক্রান্ত হয়ে দেশটিতে শুক্রবার হাসপাতালে সর্বোচ্চ রোগী ভর্তি হয়েছে। এছাড়া ফাইজারের টিকা শিশুদের করোনায় গুরুতর আক্রান্ত না হওয়া থেকে অন্তত কার্যকর বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের রোগ প্রতিরোধ কেন্দ্র। এদিকে যুক্তরাজ্যে হাসপাতালে করোনা রোগী ভর্তি বৃদ্ধি পাচ্ছে বলে সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ। যুক্তরাজ্যে একদিনে মৃত্যু হয়েছে 229 জনের ও শনাক্ত হয়েছে 1,78,000-এর বেশি। কাজাখস্তানে জ্বালানির দাম বাড়ানোর প্রতিবাদে চলা বিক্ষোভ দমনে দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছে সরকার। বিক্ষোভকারীদের বিদেশে প্রশিক্ষিত সন্ত্রাসী আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট কাসিম জোমার্ট তোকায়েভ। এদিকে চলমান সহিংসতায় 18 পুলিশ সহ নিহত 44 জন, আহত 700-র বেশি। দীর্ঘদিন বেকারত্ব, মুদ্রাস্ফীতি সহ নানা সমস্যার সঙ্গে লড়ছিল কাজাখস্তান। জ্বালানি খাতেও সংকট ছিল তীব্র। এ অবস্থায় এলপি গ্যাসের দাম দ্বিগুণ হলে রাস্তায় নামে জনতা। এ পর্যায়ে সহিংস রূপ নেয় সেই বিক্ষোভ। ঘটে বহু হতাহতের ঘটনা। পরিস্থিতি সামাল দিতে জারি হয় কারফিউ, জরুরি অবস্থা, বন্ধ ইন্টারনেট সুবিধা।
আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে 18 পুলিশ সহ 44 জনের প্রাণহানির পর বিক্ষোভ দমনে এবার দেখা মাত্র গুলির নির্দেশ দিয়েছে কাজাক প্রেসিডেন্ট কাশিম জোমার্ত তোকায়েভ। কোনো তথ্য প্রমাণ ছাড়াই বিক্ষোভকারীদের বিদেশে প্রশিক্ষিত সন্ত্রাসীও বলছেন তিনি। সন্ত্রাস বিরোধী অভিযান চলছে, দুর্বৃত্তরা এখনো আত্মসমর্পণ করেনি। আমরা শেষ পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। যারা আত্মসমর্পণ করবে না তাদের নির্মূল করা হবে। বিক্ষোভের আলোচনায় বসার প্রস্তাবও নাকচ করেছেন প্রেসিডেন্ট তোকায়েভ। 2500 সেনা পাঠানোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছেন ধন্যবাদ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি, তিনি দ্রুত আমার ডাকে সাড়া দিয়েছেন। এদিকে চলমান পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে দুপক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। আর কাজাকিস্তানে রাশিয়ার সেনা পাঠানোয় সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ক্রাইস্টচার্চে রিকভারি সেশনে ব্যস্ত সময় কাটিয়েছেন বাংলাদেশ। বৃষ্টি বাগড়ায় মাঠে অনুশীলনের সুযোগ মেলেনি। দ্বিতীয় টেস্টের আগে আর মাঠের অনুশীলন হচ্ছে না টাইগারদের। বাংলাদেশের জয় বিশ্ব ক্রিকেটের জন্য ভালো মনে করছেন নিউজিল্যান্ডের ব্যাটার রস টেইলর। মঙ্গনই টেস্টে ইতিহাস গড়ে রিকভারি সেশনে চনমনে বাংলাদেশ। এবাদত তাসকিন শরীফুলরা নিজেদের চাঙা রাখতে শুরু করেছে প্রস্তুতি। মিরাজ শান্তরাও ফিটনেস ঠিক রাখায় ব্যস্ত। শনিবার স্ট্রেংথ ও কন্ডিশনিং ক্যাম্প টিম টাইগার্সের। ক্রাইস্টচার্চ টেস্টেও টাইগার পেস ইউনিটের গতি আর সুইং এর উপর নির্ভর করবে নিউজিল্যান্ডের ব্যাটারদের স্কোর। মাউন্ট মঙ্গনই টেস্টে এবাদতের সাথে তাসকিন ও শরীফুলের বোলিং ধারে ধসে পড়ে কিউই ইনিংস। হ্যাগলি ওভালের কন্ডিশনেও দাপট দেখানোর সুযোগ এই পেস ট্রায়াল। ঘরের মাঠে নিউজিল্যান্ডের 17 টেস্ট অপরাজেয় থাকার রেকর্ড ভেঙেছে এবাদত তাসকিনদের নৈপুণ্যে। সাদা পোশাকে টাইগারদের সেরা সাফল্য সমীহ আদায় করেছে প্রতিপক্ষের কাছ থেকেও। ক্রাইস্টচার্চে কিউইদের জন্য সিরিজ বাঁচানোর লড়াই। নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের প্রথম টেস্ট জয় বিশ্ব ক্রিকেটের জন্য ভালো। শুধু এই সফর নয়, পরবর্তীতে সব সফরে এটা বাংলাদেশের ক্রিকেটারদের অনুপ্রাণিত করবে। ক্রাইস্টচার্চে আমাদের লক্ষ্য থাকবে স্বরূপে ফেরার। হ্যাগলি ওভালে টাইগারদের অপেক্ষায় সবুজ ও বাউন্সি উইকেট। পেসাররা সুবিধা পেলেও সাদমান শান্ত মুমিনুলদের জন্য চ্যালেঞ্জটা থাকবে বেশি। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের পর সিরিজ জয় সম্ভব। ক্রিকেটারদের সেরা ফর্মের সাথে চাই ভাগ্যের সহায়তা। ক্রাইস্টচার্চের উইকেটে আগে ব্যাট করলে চ্যালেঞ্জের মুখে পড়বে টাইগাররা, বলছেন আইকনিক ক্রিকেটার সাকিব আল হাসান। সিনিয়রদের ছাড়াও ভালো পারফরমেন্স করতে পারে দল, প্রমাণ হয়েছে সেটাও। বিসিএল এর ওয়ানডে টুর্নামেন্ট ও বিপিএল দিয়ে সেরা ফর্মে ফিরতে চান টাইগার ক্রিকেটের পোস্টার বয়। ছুটি শেষ, মাঠে নামতে হবে, তৈরি হতে হবে জাতীয় দলের জন্য। যুক্তরাষ্ট্র থেকে ফিরে এসে হাতে সময় পেয়েছেন 2 দিন। অবসর কাজে লাগিয়েছেন, অংশ নিয়েছেন প্রমোশনাল অনুষ্ঠানে, যেখানে সুপারস্টার সাকিবকে নিয়েছিল সমর্থকদের মাতামাতি। ডিসেম্বরের শুরুতে সবশেষ মাঠে নেমেছেন পাকিস্তানের বিপক্ষে। মাঝে বিসিএল বিপিএল রয়েছে, সেখানেই ছন্দে ফিরতে চান। ফেব্রুয়ারিতে আফগানিস্তান আসবে টাইগারদের আয়। সাকিবের দৃষ্টি সেই সিরিজে। আমি চাই যে আমার বেস্ট পসিবল ফিটনেস এবং পারফরমেন্সটা নিয়ে আমি যেন ইন্টারন্যাশনাল ক্রিকেটটা শুরু করতে পারি। সো সেটার জন্য এটা ভালো একটা বিল্ড আপ বলে আমি মনে করি। সো যদি আমি বিসিএল এর কয়েকটি ম্যাচ খেলতে পারি এবং তারপরে বিপিএল এর ম্যাচগুলো থেকে কনফিডেন্সটা নিতে পারি, সামনে আমাদের আফগানিস্তানের সাথে ওয়ানডে এবং টি20 আছে, আমার কাছে মনে হয় এই ওই দুইটা ফরম্যাটকে খুবই ভালোভাবে কমপ্লিমেন্ট করবে। সো সেই কারণেই আসলে এই প্রস্তুতিটা নেয়া। নিউজিল্যান্ড রূপকথার রেশ এখনো কাটেনি। একটা সময় রেশ কেটে গেলেও যার প্রভাব থেকে যাবে দীর্ঘদিন। জয়টা থেকে টাইগাররা পাবে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা, বড়দের হারানোর সাহস। সাকিবের কাছে আরো একটা কারণে বিশেষ এই জয়টা। যে একটা টেস্ট ম্যাচ জয় দিয়ে আসলে সবকিছু চেঞ্জ হয়ে যায় না, বাট এই একটা টেস্ট ম্যাচ অনেক কিছু চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা তৈরি করে। সো আমার কাছে মনে হয় সেই সম্ভাবনাটা তৈরি হলো, এবং এই বিশ্বাসটা যদি আমরা রাখতে পারি, স্পেশালি বিসিবি যদি সেই বিশ্বাসটা রাখতে পারে, ভবিষ্যতে আমার কাছে মনে হয় এই টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা আরো অনেক ভালো রেজাল্ট করে দেখাতে পারবো। মিডিয়া অন্তত যেটা মনে করে সবসময় যে আমরা 4-5 জন ছাড়া প্লেয়ার নাই, সো সেটা একটা ভুল প্রমাণ হলো আমার ধারণা। এবং তাদেরকে যদি এভাবে রেসপন্সিবিলিটি দেওয়া যায়, তারা ভবিষ্যতে আরো ভালো করবে বলে আমি মনে করি।
প্রথম ম্যাচ জিতে স্বপ্নের পরিধি বেড়েছে বাংলাদেশের, অন্তত সিরিজ আর হারতে হচ্ছে না। বুকে সাহস রেখে সিরিজ জয়ের দিকেই নজর থাকবে মুমিনুলের দলের। এমন ম্যাচে সাকিবের ভাবনায় টস, কারণ ক্র্যাশ চার্চের উইকেট দ্বিতীয় ও তৃতীয় দিন হয়ে উঠবে ব্যাটিং স্বর্গ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রত্যাশা আকাশচুম্বী না করে ক্রিকেটারদের চাপ মুক্ত হয়ে খেলতে দেওয়ার পরামর্শ মাশরাফির। এক টেস্ট জয় অতীতের ভুলগুলো ভুলে গেলে চলবে না বলছেন টাইগার সেরা অধিনায়ক। রাজধানী এক অনুষ্ঠানে অংশ নিয়ে মাশরাফি বাংলাদেশের দ্বিতীয় টেস্ট নিয়ে এমন কথা বলেন। কারো কোনো হোপ ছিল না, এখন সবার হোপ তৈরি হচ্ছে। দিস ইজ আননেসেসারি আমার কাছে মনে হচ্ছে। বাংলাদেশ জিতেছে বলে সবাই এখন বিভিন্ন কথা শুরু করেছে। তারা এনজয় করেছে বলে প্রথম টেস্ট ম্যাচে ভালো খেলেছে এবং জিতেছে। আমরা কেউ কিন্তু এক্সপেক্ট করিনি। সো অ্যাচিভমেন্ট শুধুই তাদের। এখন অনেকে অ্যাচিভমেন্ট নিতে চাইলে হবে না। অবশেষে জাতীয় দলে পূর্ণ মেয়াদে কোচ নিয়োগ দিতে যাচ্ছে বাফুফে। বার্সা একাডেমি কোচ হাভিয়ের ক্যাবরেরা আছেন ফেডারেশনের পছন্দের শীর্ষে। স্প্যানিয়ার্ডের সাথেই 1 বছরের চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কোচ জেমিডের বিকল্পের খোঁজে ছিল বাফুফে। জাতীয় দল পেতে যাচ্ছে নতুন কোচ। বার্সা একাডেমির সাবেক কোচ হাভিয়ের ক্যাবরেরাকে দায়িত্ব দিতে যাচ্ছে ফেডারেশন। বাকি শুধু আনুষ্ঠানিকতা। বিশ্বকাপ বাছাইয়ের পর ফিফা ফ্রেন্ডলি ম্যাচ, কিরগিজস্তান ও ফিলিস্তিনের বিপক্ষে হতাশাজনক পারফরমেন্সে দায়িত্ব হারান কোচ জেমিডে। মাঝে বসুন্ধরার কোচ অস্কার ব্রুজন ও আবাহনের মারিও লেমস পালন করেছেন খণ্ডকালীন দায়িত্ব। আমার মনে হয় যে এটা কালকে মিটিং আছে, তারপরে আপনার এটা আপনাদেরকে অবহিত করতে পারবেন। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার ঢাকায় আসছেন ক্যাবরেরা। এশিয়ান কাপকে সামনে রেখে জাতীয় দলের দায়িত্ব দেয়া হচ্ছে তাকে। লাল সবুজদের কোচ হিসেবে যেই আসুক, প্রয়োজনে সব ধরনের সহযোগিতার আশ্বাস অন্তর্বর্তীকালীন কোচদের। জাতীয় দলের বাইরে থাকা কোনো সমস্যা না, সব সময় বাংলাদেশকে সমর্থন দিয়ে যাব। জাতীয় দল ও তাদের কোচ যে কোনো সহায়তায় পাশে পাবে। এর আগে কোনো জাতীয় দলের দায়িত্ব পালন না করলেও উয়েফা প্রো লাইসেন্সধারী ক্যাবরেরা স্প্যানিশ ক্লাব দেপোর্তিভো আলাভেস ও বার্সার নর্থ ভার্জিনিয়া একাডেমির কোচের দায়িত্ব পালন করেছেন। আছে এশিয়াতে কাজ করার অভিজ্ঞতাও। 2013-15 মৌসুমে ভারতীয় স্পোর্টিং গোয়ার সহকারী কোচের দায়িত্বে ছিলেন 37 বছর বয়সী এই স্পেনিয়ার্ড। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2020-21 মৌসুমের বর্ষসেরা কোচের তালিকা তৈরি করেছে ফিফা। তালিকার শীর্ষ 3-এ রয়েছে গার্দিওলা, টুখেল ও মানচিনি। 17 জানুয়ারি ঘোষণা করা হবে বিজয়ীর নাম। গত মৌসুমে ইউরোপিয়ান ফুটবলে বিশেষ অবদান রাখায় মানচিনি, গার্দিওলা বা টুখেল যে কারো হাতে উঠতে পারে সেরা কোচের মুকুট। ইপিএল এর গত মৌসুমে ম্যান সিটিকে শিরোপা এনে দেন পেপ গার্দিওলা। দলকে তোলেন ইউসিএল ফাইনালে। অন্যদিকে প্রথমবার দায়িত্ব নিয়েই চেলসিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতান থমাস টুখেল। অন্যদিকে 2018 বিশ্বকাপ কোয়ালিফাই করতে না পারা ইতালিকে ইউরো জয়ের স্বাদ এনে দেন মানচিনি। আজুরিদের 36 ম্যাচ অপরাজয় থাকার রেকর্ডও তার অধীনে। জার্মান বুন্দেসলিগায় 5 ম্যাচ পর হোঁচট বায়ার্ন মিউনিখের। এগিয়ে থেকেও বরুসিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে 2-1 গোলে হার জুলিয়ান নাগলসম্যানের শিষ্যদের। শুরুতেই এগিয়ে যায় টেবিল টপাররা। টিবক্সে লেভানডস্কির দুর্দান্ত শটে লিড বাভারিয়ানদের। আসলে এখন পর্যন্ত 17 ম্যাচে 19 গোল পোলিশ এই ফরোয়ার্ডের। তবে সমতায় ফিরতে সময় লাগেনি মনশেনগ্লাডবাখের। বিল্ড আপ ফুটবলে দলকে স্বস্তিতে ফেরান ফ্লোরিয়ান নেহাউস। কিছু বোঝার আগেই ডাবল করেন অস্ট্রেলিয়ান ডিফেন্ডার স্টেফান লেনার। প্রথমার্ধের রোমাঞ্চের পর দ্বিতীয়ার্ধে কঠিন পরীক্ষা দিয়েছে বায়ার্ন। অতিথিদের জমাট রক্ষণে পরিবর্তন আসে স্কোরশিটে। খড়ের মাঠে হার দিয়েই বছর শুরু করল জার্মান জায়ান্টরা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর দেখতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।